আচ্ছা দেখো, নোটিফিকেশন বেরিয়ে গেছে, সবাই জানো। নোটিফিকেশন যেহেতু বেরিয়ে গেছে, তোমাদের একটু কথা বলে রাখি। নোটিফিকেশন নিয়ে দুটো চারটে আলোচনা একটু করে নিই, দুটো চারটে কথা একটু নোটিফিকেশন নিয়ে বলে রাখি। দেখো, বিষয় হচ্ছে গভর্নমেন্ট নোটিফিকেশন আজকে হওয়ার কথা ছিল, গতকাল অনেক রাতে বেরিয়েছে, সকালে উঠেই দেখতে পেলাম। তো এখানে সুপ্রিম বলেই দিয়েছে যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট, মানে এই গভর্নমেন্টের সেকেন্ড পরীক্ষা হচ্ছে এই গভর্নমেন্ট আন্ডারে। হ্যাঁ, তো সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10, এটা সেকেন্ডারি মানে 9-10 এর জন্য বের করেছে, আবার 11-12 এর জন্য বের করেছে। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স 11-12 হায়ার সেকেন্ডারি 2005 গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড, গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড সেকেন্ডারি হায়ার এডুকেশন সেকেন্ডারি, এইগুলো বিভিন্ন রকম জিনিসগুলো আছে, অনেক কথা বলা আছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার, সে অর্ডারটাও মেনশন করে দিয়েছে, এই অর্ডার অনুযায়ী নিয়োগ করছে। দেখো, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে নিয়োগ করছে, এখানে গভর্নমেন্টের কিচ্ছু করার নেই, সুপ্রিম কোর্ট যেটা বলবে গভর্নমেন্টকে সেটা করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো কয়েকটা কথা বলা আছে, সব কিছু ডিটেলস বলা আছে। এখানে বলেছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স আর অ্যাসিস্ট্যান্ট টিচার্স, মানে ভারতীয় হতে হবে তাকে। পশ্চিমবাংলার বাইরেও যারা, তারাও অ্যাপ্লাই করতে পারে, কোনো চাপ নেই। ঠিক আছে, যেমন তোমরাও বিহারে বিভিন্ন রকম, ঝাড়খণ্ডে পরীক্ষা হচ্ছে, কিছুদিন আগে ঝাড়খণ্ডে গেজেট বেরিয়েছে, সেই পরীক্ষাটা দিচ্ছ। তেমন অন্যান্য রাজ্যের স্টুডেন্ট অন্যান্য রাজ্য থেকে আসে কম, এই পরীক্ষা দিতে আসে, অন্যান্য স্টুডেন্টরা বিশেষ করে ওই স্টাফ সিলেকশনের কম পরীক্ষা বেশি দেয়। ঠিক আছে, এলিজিবল ক্যান্ডিডেটস উইথ মিনিমাম কোয়ালিফিকেশান, একটা এলিজিবল ক্যান্ডিডেট যাদের কোয়ালিফিকেশান আছে, কোয়ালিফিকেশানটা আমি বলছি কি কি কোয়ালিফিকেশান আছে, সে কোয়ালিফিকেশানের ক্রাইটেরিয়া বলে দিয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে বলছে দ্য অ্যাপ্লিকেশনস মাস্ট ফিল ইন অল ডিটেলস ম্যান্ডেটরি রিকোয়ার্ড ইন দ্য ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিজ ইজ অ্যাপ্লিকেবল, মানে যেগুলো ম্যান্ডেটরি স্টার দেওয়া থাকে ফর্ম ফিল আপ করার সময় দেখবে, সেগুলো তোমাদের ফিল করতেই হবে। আমি একটাই কথা বলবো সবাইকেই, এইটাই বলবো যে ফর্ম তাড়াতাড়ি ফিল আপ করবে না, হুটোপাটা করে ফর্ম ফিল আপ করবে না। যে অ্যাপ্লিকেশন বেরিয়ে গেল, 1 মাস যেহেতু সময় আছে, ধৈর্য ধরো, দেখো কোথায় কি কমপ্লিকেশন আছে। আর তোমরা বিভিন্ন যে জায়গাগুলো অনলাইন ফর্ম ফিল আপ করা হয়, যারা ফর্ম ফিল আপ করে দেখবে অনেকেই থাকে যারা ভালো পড়াশোনা জানে, কিন্তু অনেকেই থাকে যাদের এডুকেশন কোয়ালিফিকেশন খুব একটা ভালো থাকে না। তাদের ক্রাইটেরিয়া মানে তারা সব কাজ জানে, কাজ বোঝে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা হয়তো তাদের জ্ঞানে আসে না যে এটা কি করতে হবে। তাই ফর্মটা খুব লক্ষ্য করে একদম ধৈর্য ধরে ফিল আপ করবে। বলেই দিয়েছে একবার সাবমিট হয়ে গেলে ফার্দার আর কোনো করা যাবে না। ঠিক আছে, অনেকদিন পর যেহেতু একটা সুযোগ এসছে, চেষ্টা করবে ফর্মটা ফিল আপ করার সময় বেশি তাড়াহুড়ো না করার, একটু ধৈর্য ধরো। প্রচুর গভর্নমেন্ট বলেই দিয়েছে, আমরা গাইডেন্স, ফর্ম ফিল আপ করার আগে আমরা গাইডেন্স করে দেব, বিভিন্ন ভিডিও টিডিও হয়তো শেয়ার করতে পারে, সুতরাং চাপ নেই। তারপরে বলা হচ্ছে দেখো, if apart from of the norms conditions laid down in this advertisement rules 2005, candidates should specifically note the following, note গুলো কি, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গার্লস স্কুল, ছেলেরা গার্লস স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পাবে না, ছেলেদেরকে কোয়েট মানে যেগুলো হাই স্কুল যেখানে ছেলে মেয়ে একসঙ্গে থাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। হয়েছে, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট, স্কেল অফ এখন যেটা মাইনে কত হবে, এখন যেটা চলছে সেই হিসেবেই মাইনে হবে। অল দ্য অ্যাপ্লিকেশনস মাস্ট সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি। ঠিক আছে, সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। ঠিক আছে, আর একটা জিনিস এখানে মেনশন করে দিয়েছে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, অফলাইনে অ্যাপ্লাই করার কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি অ্যাপ্লাইও অনলাইনে করতে হবে, ফিজও অনলাইনে পে করতে হবে। তুমি যদি ভাবো যে আমি অফলাইনে কিছু করব, কোনো অপশন নেই অফলাইনে পে করার বা অফলাইনে অ্যাপ্লাই করার। বোঝা গেল? তাই সব কিছু ভাবনা চিন্তা করে ধৈর্য ধরে করবে। হয়েছে, হাউ টু অ্যাপ্লাই হাউ টু পে সব বলা আছে। ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশন আর লাইবল টু বি রিজেক্টেড, যার ইনকমপ্লিট থাকবে সেগুলো রিজেক্টেড হয়ে যাবে, সেগুলোই বলছে। শিডিউলড ফর সেকেন্ড এসএলএসটি, দেখো কোন কোন সময় হবে। সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 16ই জুন পোর্টাল খুলছে, হ্যাঁ 5 PM, আর ক্লোজিং 14ই জুলাই, তার মানে প্রায় 1 মাস তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার। 1 মাস সময় আছে, ধৈর্য ধরে ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশন করো। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14ই জুলাই, 14ই জুলাই লাস্ট। ঠিক আছে, এর আগেই তোমাদেরকে যেটা করার করতে হবে, আর কোনো নেই।
টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নিতে পারে। টেন্টেটিভ ডেট মানে টেন্টেটিভ মানে হতেও পারে নাও হতে পারে, হয়তো চেঞ্জও হতে পারে, আমার আইডিয়া চেঞ্জ হবে, কারণ এত অ্যাপ্লিকেন্ট ছেলেমেয়েরা আছে, তাদের ফর্ম ডিস্ট্রিবিউশন, তাদের সেন্টার ডিস্ট্রিবিউশন করা, এখানে পরীক্ষাটা আমার মনে হয় পিছোতে পারে, পিছনের পসিবিলিটি প্রচুর আছে, কারণ মাঝখানে ফর্ম ফিল আপ 14ই জুলাই অবধি চলছে, মাঝখানে 1.5 মাস সময় পাচ্ছে গভর্নমেন্ট। 1.5 মাসের মধ্যে অ্যাপ্লিক্যান্ট দেখো 2016 সালেই এসএসসি বলছে 10 লক্ষ অ্যাপ্লিক্যান্ট ছিল, তাহলে 2000 হ্যাঁ নিয়োগ করতে হবে বলেছে। গভর্নমেন্ট যদি নিয়োগ প্রক্রিয়া চালু করে দেয় তাহলে কি হবে, সেখানে গভর্নমেন্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার পরে হয়তো নিয়োগ প্রক্রিয়াটা চলছে, কিছুদিন সময় বেশি লাগবে, তখন সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে নেবে যে আমার প্রচুর অ্যাপ্লিক্যান্ট, আমি করে উঠতে পারছি না, আমাকে 3 মাস সময় বাড়িয়ে দেওয়া হোক, এটা চাইতেই পারে, তখন সুপ্রিম কোর্ট বলবে না যে না তুমি কেন করনি, ঠিক আছে বাড়িয়ে দেবো, এগুলো হবে, এগুলো নিয়ে অত চাপ নেই। মানে এই যে যেমন নোটিফিকেশনটা বের করে দিয়েছে, ঠিক আছে, নোটিফিকেশনটা মেন ছিল, এবার প্রসেসিং চলতে থাকবে, প্রসেসিংয়ে ডিলে হতেই পারে, আমার অ্যাপ্লিক্যান্ট বেশি, আমার ইনফ্রাস্ট্রাকচার নেই, আমি চেষ্টা করছি নেওয়ার, আমার পরীক্ষা হয়তো 31শে ডিসেম্বর আগে পরীক্ষা তো হবেই, রেজাল্টও হয়তো হয়ে যেতে পারে, কাউন্সিলিংগুলো চলবে, এইগুলো ইন্টারভিউগুলো চলবে, বলবে আমি অনগোয়িং প্রসেসিংয়ে আছি, ঠিক আছে, এটা হতেই পারে। এইবার 9-10-এর জন্য জেনারেলদের জন্য 500 টাকা লাগবে, আর SC STদের জন্য 200, 11-12-এর জন্যও তাই, ঠিক আছে। তারপরে ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 9-10-11-12 ফিজটা একই আছে, মানে অ্যাপ্লিকেশন ফি, আর অ্যাডমিট ডাউনলোড ওয়েবসাইটে বলে দেবে, ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাডমিট ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এইবার বলেছে পরীক্ষার পরে প্রথমে দেখো এখানে বলা হয়েছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, পরীক্ষার প্রথমে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হওয়ার পরে সেখানে রেজাল্ট আউট হবে, যারা যারা পাস করবে তাদের প্রথমে লিস্ট বেরোবে, যে লিস্টটা বেরোবে ওরা কিন্তু চাকরি পাবে, মানে ওরা যে চাকরি পেয়ে গেছে সেটা নয়, ওদের ইন্টারভিউতে ডাকা হবে, যারা পাস করলো তাদেরকে, তারা ইন্টারভিউতে বসার সুযোগ পেল, এইবার ইন্টারভিউ হবে, তারপরে ফাইনাল প্যানেল হবে, সেই ফাইনাল প্যানেলে যে ধরো 100টা সিট, গভর্নমেন্ট কতটা নিচ্ছে, 100টা সিটের জন্য হয়তো 100 জন ক্যান্ডিডেট রাখলো, 40 জন হয়তো ওয়েটিং রাখলো, সেই ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি বলেছে 1 বছর থাকবে, 1 বছর সেই প্যানেলের ভ্যালিডিটি থাকবে, প্রয়োজন হলে সেটা 6 মাস বাড়িয়ে দিতে পারে, বোঝা গেল, এটা বলা আছে এই জায়গাগুলোই। আর এইখানে এই যে কি কোয়ালিফিকেশন যেটা বলেছে, কোয়ালিফিকেশনটা এখানে পরিষ্কার বলে দিয়েছে, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট 9-10-এর জন্য, ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, গ্র্যাজুয়েশনে বা MSc-তে 50% মার্কস থাকতে হবে, 50%-এর নিচে যদি মার্কস থাকে তাহলে কিন্তু সে বসতে পাবে না, এটা ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন, মানে বিএড, মানে বিএড থাকতেই হবে। অনেকে আশা করছিলে যে বিএড যে আমরা পার্সুইং বা বিএড করছি তারা পরীক্ষা দিতে পাবো কিনা, মানে মনের উপরে পাথর রেখে তোমাদের বলতে হচ্ছে তারা পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, সান্ত্বনা পুরস্কার, হ্যাঁ তোমরা গ্রুপ সি গ্রুপ ডি, আজকালের মধ্যে ওটাও নোটিফিকেশন হতে পারে, তো যাদের বিএড যাদের চলছে, হ্যাঁ তারাই দিতে পারবে, যাদের 14ই জুলাইয়ের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, মানে তারা যদি হয়তো দেখবে বিএড এর জন্য মার্কশিট বা সার্টিফিকেট আপলোড অপশন থাকবে, সে যদি 14ই জুলাই দেখা যাচ্ছে তার পরীক্ষা হয়ে গেছে, 14ই জুলাইয়ের মধ্যে তার মার্কশিট বা সে সার্টিফিকেট আপলোড করে দিতে পারে, যে কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আপাতত যেহেতু ওটা কেসের আওতায় আছে, কোনো ডিসিশন হয়নি, তাই ওটা 2009-এর আগের যারা কাস্ট সার্টিফিকেট আছে, সেদিন গভর্নমেন্ট রায় দেখলাম সেগুলো ভ্যালিড, 2009-এর পরে 2009-এর আগের গুলো ভ্যালিড, কিন্তু 2010 থেকে ওগুলোর উপরে কেস চলছে, যদি মনে কোনো কনফিউশন থাকে তাহলে জেনারেলে অ্যাপ্লাই করাটাই বেশি বেটার, জেনারেল অ্যাপ্লাই করাটাই বেশি বেটার হবে। 2000 তোমার যদি কাস্ট সার্টিফিকেট 2010-এর পরে থাকে, আমি সাজেস্ট করব জেনারেলে করো, আমি সাজেস্ট করব, কারণ কোনো কারণে দেখা যাচ্ছে তুমি হয়তো চাকরিটা পেয়ে গেলে আর গভর্নমেন্ট বলে দিল, এই কোর্ট থেকে বলে দিল যে ওটা ইনভ্যালিড, তোমার যে সার্টিফিকেট আছে সেই ইনভ্যালিড, তাহলে তোমার চাকরিটা চলে গেল, বুঝতে পারলে, সেই জন্য, ঠিক আছে। 11-12-এর ক্ষেত্রে MSc থাকতে হবে, বিএড মাস্ট উভয় ক্ষেত্রেই। এইবার একটা কথা বলি, এখানে কিন্তু উল্লেখ করেনি যে তোমরা 9-10 আর 11-12 দিতে পারবে কি পারবে না, দুটো পরীক্ষাতেই বসতে পারবে, তুমি 9-12-এও বসতে পারো, 11-12-এও বসতে পারো, কিন্তু বিষয় হচ্ছে পরীক্ষাটা তো আলাদা ডেটে নয় বা আলাদা দিনে নয় বা একই টাইমে, সুতরাং তুমি যে কোনো একটাই বসতে পারবে, হয় 9-10 বা একই সময় যদি পরীক্ষা হয়,
তাহলে তুমি কোনটায় বসবে? দুটোতে তো একসঙ্গে বসতে পারবে না, না? তাহলে তোমাকে হয় 9-10-এ বসতে হবে বা 11-12-এ বসতে হবে। সিলেবাস অলমোস্ট সেম, 11-12-এর জন্য একটু বেশি পড়াশোনা করতে হবে, কিছু কিছু টপিক একটু বেশি পড়তে হবে। যেমন ইনইকুয়ালিটি মনে হয় 11-12-এ আছে, 9-10-এ নেই। রিমেইন ইন্টিগ্রেশনগুলো ওই টপিকগুলো আছে, ফাংশন অফ সেভার, সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশন, ফুরিয়ার সিরিজ, এগুলো হয়তো আছে ওখানে, এতে নেই। রিয়েল অ্যানালিসিসের এইগুলো এক্সেট্রা। ঠিক আছে? এই আর যেটা পরীক্ষা হবে সেটা বলে দিই, 60 মার্কস হবে রিটেন টেস্ট। রিটেন টেস্ট হবে 60। এটা 60 নম্বরের, এবং এখানে 60 কোশ্চেন, 60খানা কোশ্চেন থাকবে 1 নম্বরের। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক, 1 মার্ক করে থাকবে। আর কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং এর কথা দেখলাম না, আছে কি? নেগেটিভ মার্কিং দেখলাম না, নেগেটিভ মার্কিং নেই। তাহলে এখান থেকে একটা জিনিস, অ্যান্সার সব করে আসো, যেহেতু নেগেটিভ মার্কিং নেই। অ্যান্সার বাদ দেবে না, খাতা খালি খালি রেখে আসবে না। ঠিক আছে? আর একটা জিনিস দেখো, অনেকদিন পর সুযোগ পাচ্ছ, পরীক্ষার হলে ফর্ম, আমরা এখানে প্রচুর প্র্যাকটিস করব। মক টেস্ট প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট তোমাদের নেওয়া হবে, সেগুলো অনলাইনে দেওয়া হবে। কিন্তু যখন তুমি ওই পরীক্ষাটা ওএমআর এ দেওয়া হবে না, তখন ফর্ম ফিল আপ করার একটা থাকে, গোল 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 করা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে? আমরা ওগুলো এখানে প্র্যাকটিস করব, কিছু ওএমআর সিট আমরা নিয়ে আসবো, নিয়ে এসে প্র্যাকটিস করব। ওইটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, 15 মিনিট এক্সট্রা সময় দেওয়া। কারণ কোনো কারণে যদি ভুল হয়ে যায়, আমরা তো পরীক্ষা নিই, ওএমআর এক্সট্রা ওএমআর দেওয়া হয় না স্টুডেন্টদেরকে। হ্যাঁ, সবসময় মাথাটা ঠান্ডা রাখতে হবে। বোঝা গেল? তারপরে তোমার 10 মার্কস থাকছে তোমার ইয়ের উপরে, একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে। একাডেমিক, যদি তোমার এখানে অনলি গ্র্যাজুয়েশনের মার্কস দেখছে, অন্য কোনো মার্কস দেখছে না। গ্র্যাজুয়েশনে যদি 60% বা 60%-এর অ্যাবভ থাকে, তাহলে 10। ঠিক আছে? এটা এটা অনার্সই ধরবে, অনার্স ধরারই তো কথা, কারণ এটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। 9, 10 আর 11, 12 তুমি ম্যাথের উপরে পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, তোমার সেমিস্টারে তোমার ম্যাথামেটিক্স তো অনার্স ছিল। হ্যাঁ, টোটালটাই দিই, তোমার অনার্সের নাম্বারটাই দেখবে, ওগুলো গাইডেন্স থাকবে, সব বলে দেওয়া থাকবে। হ্যাঁ, এবার তোমরা যেটা বলছো যে স্যার 50% যেটা দেখা হবে, সেটা আপার প্রাইমারির ক্ষেত্রে সমস্ত রেজাল্টের গড় দেখা হবে। সেটা আপার প্রাইমারিতে যদি ওভারঅল 50% থাকে, তাহলে আপার প্রাইমারি, বুঝতে পারলে? সেখানে অনার্স পাস কোর্স সব থাকবে। 8 নাম্বার থাকবে যদি 50 থেকে 60 থাকে, 8 নাম্বার। আর 6 নাম্বার থাকবে যদি লেস দ্যান 50 থাকে। হ্যাঁ, এই না, কিন্তু এই যে লেস দ্যান 50 এটা বলছে, কিন্তু লেস দ্যান 50 তো বসতেই পাবে না গো। ও হ্যাঁ, এটা 5% রিজার্ভ ক্যাটাগরির জন্য। ঠিক ঠিক, জেনারেলদের জন্য নয়। ঠিক আছে, ওইটাই আমি এখন আরো ক্লিয়ার হলো বিষয়টা, তাই তো ভাবছি। আমি ভাবতে ভাবতে আসছিলাম যে লেস দ্যান 50 যাদের থাকবে তারা তো বুঝতেই পারবে না। 45% যারা ওবিসি, এসসি, এসটি আছে, তারা 45% পেলেও বুঝতে পারবে এইটা। ঠিক আছে? তাহলে কত হলো? 60 আর 10-এ 70। এইবার এই জায়গাটা ছেলে মেয়েরা অনেকেই বলছে 10 মার্কস এক্সপিরিয়েন্সের উপরে থাকবে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কস আছে, থাক না, অসুবিধা কোথায়? আছে, থাক, অসুবিধা কোথায়? দেখো, যাদের চাকরি চলে গেছে তারা সব থেকে বেশি আন্দোলন করছে এই জন্য যে আমরা পরীক্ষা দেব না, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন আর পড়ার সেই ধৈর্য নেই, আমরা আবার পড়ে চাকরি পাবো কিনা আমাদের কোনো ই নেই। সেই জায়গায় তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট, তোমাদের একটা আলাদা রকমের থাকবে। ঠিক আছে? তাই এদের সঙ্গে এই যে এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা হচ্ছে, এখানে যারা টিচার বসবে, ধরে রাখো তার মধ্যে 80 থেকে 90% টিচার্স মানে এমনি বসবে, তোমাদের সঙ্গে কম্পিটিশনে আসতে পারবে না। এবার এক্সপিরিয়েন্স একটা থাকেই, কিন্তু তুমি একটা জিনিস ভাবো, এখানে অনেকে আছে, কেউ বলছে 2020-তে আমার গ্র্যাজুয়েশন, কালকে একটা মেয়ে ফোন করেছিল, স্যার আমি সব ভুলে গেছি। হ্যাঁ, ভাবো এবার, সে বলছে আমি সব ভুলে গেছি। তাহলে এরা 2016-তে চাকরি পেয়েছে, তারা কতদিন আগে ভাবো গ্র্যাজুয়েশন করেছে? তারও 2-3 বছর আগে। না, এইটাই 2016 যাদের, তাদের চাকরি চলে গেছে, তাদের এক্সপিরিয়েন্স নেই তো। এবার হ্যাঁ, ওই 10 বছর তো তারা চাকরি করেছে, সেটা গভর্নমেন্ট দেবে কিনা জানি না, সেটা ওইটা, কারণ তারা টিচার হিসেবে কাজ তো করেছে 10 বছর। বুঝতে পেরেছো? কিন্তু অ্যাকচুয়ালি না দেওয়া উচিত, কারণ ওদেরকে তো অযোগ্য বলে করে দেওয়া হচ্ছে। এখন জানি না এটা কি করবে, এটা নিয়ে তো এখন অব্দি ক্ল্যারিফিকেশন আসেনি কি করবে না করবে, কিন্তু ওদের টিচিং এক্সপিরিয়েন্স ভ্যালিড নাও হতে পারে। তো এই জায়গাটার জায়গায় তুমি এই যে 60 নম্বরের পরীক্ষা দিচ্ছ, এটা ভালো করে দাও না, 10-এ ওখানে বেশি নিয়ে নাও,
অসুবিধা কোথায়? 10 নাম্বার বেশি নিয়ে নাও, কোনো চাপ নেই। কেউ কিছু করতে পারবে তোমাকে? হ্যাঁ, 1 বছরে 5 বছরের এক্সপিরিয়েন্সে 10 থাকবে। এটা 10-এ 10, টিচার যে টিচার বসবে সে 10-এ 10 পাবে, কারণ 5-এর কম এক্সপিরিয়েন্স খুব কম টিচারেরই আছে। ঠিক আছে, প্রায় সব টিচারেরই 5 বছর এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, এখানে তুমি পরীক্ষা, এই জায়গাটা তো তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না, না ওই 60 নাম্বার। ওটা তো তুমি নিজে, তুমি পরীক্ষা দেবে, তোমার যেটা তুমি যে এই জায়গাটায় যে নাম্বারটা পাবে এটা তো তোমার উপরে ডিপেন্ড করছে। তাহলে এই জায়গাটা তুমি নাম্বারটা বাড়িয়ে নাও, সেই লেভেলের প্রিপারেশন নিয়ে যাও। হ্যাঁ, যে ওই 10 নাম্বারে পেয়েও সে যেন আমার সঙ্গে কম্পিটিশনে না আসে। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে তোমাদের ডেমনস্ট্রেশন, ডেমো, মানে ওখানে গিয়ে তোমাকে কোনো একটা টপিক পড়াতে হবে। এবার টপিকটা ওরা সিলেক্ট করে দেবে না, তুমি সিলেক্ট করে নিয়ে যাবে, সেটা এখনো জানা যায়নি, জানা যাবে পরে। হয়তো তোমাকে কোনো, আমার যতটুকু জানি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, একটা টপিক তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হয়, যে ওদেরকে ওরা তোমাদেরকে বলে যে এই ক্লাসটা পড়াও, ডেমনস্ট্রেশন এইটা। ঠিক আছে, এটা যত ভালো দিতে পারবে। ম্যাথের স্টুডেন্টদের তো একটা সবসময় আলাদা কনফিডেন্স থাকেই। ঠিক আছে, কারণ তাদের তুলনামূলকভাবে ওই যে ম্যাথ যে সোশ্যাল ব্যাপারটা, তাদের ম্যাথ যেহেতু জানে তারা, একটু তোমরাও ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট, ক্লাস কোন 9-10 ক্লাস নিতে হবে তোমাদেরকে, তাই তো? তাহলে 9-10 ক্লাস নেওয়াটা এমন কোনো ব্যাপার নয়, একটা টপিক এমনভাবে নিয়ে যাবে, সেখানে যখন এমনভাবে টপিকটা সিলেক্ট করবে, এমনভাবে ইন্টারভিউটা দেবে, তোমার প্রেজেন্টেশনটা এমন থাকে যেন তারা দেখে মুগ্ধ হয়, এই আর কি। আর একটা থাকবে, ইন্টারভিউতে 10 নাম্বার, এখানে 10 নাম্বার থাকবে। ঠিক আছে, তো ইন্টারভিউতে 10 নাম্বার থাকবে। ইন্টারভিউ আর একটা জিনিস যেটা বলা হচ্ছে না, কোনো রকম কোনো টেস্ট হবে না, ডাইরেক্ট এটাই পরীক্ষা প্রথম, কোনো রকম কোনো প্রিলিমিনারি টেস্ট হবে না। তো এই যে ইন্টারভিউতে যে 10 নাম্বার থাকবে, এই 10 নাম্বার, এইটা তুমি যত ভালো ইন্টারভিউ দেবে, এবং যেটা শোনা যাচ্ছে এই ইন্টারভিউ সব ভিডিও ক্যামেরা করা হবে, সমস্ত ইন্টারভিউ ভিডিও ক্যামেরা করা হবে, যেটা শুনতে পাওয়া যাচ্ছে, তাহলে চাপ কি? ঠিক আছে, এবার ইন্টারভিউতে কোন ধরনের কোশ্চেন হবে, আমরা যখন পড়ছি সমস্ত টপিক আলোচনা করছি, দেখো এই ধরনের কোশ্চেন ইন্টারভিউতে ধরতে পারে, তোমরা সেগুলো নোট করে রাখো। টপিকগুলো যখন পড়ছো, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, ইন্টারভিউ আটকাবে না তোমাকে, এই বিরাট বিরাট কঠিন কোশ্চেন ধরবে না। বুঝতে পেরেছো? তোমাকে জিজ্ঞেস করবে গ্রুপ থিওরি পড়েছো কিনা, তুমি বলবে হ্যাঁ। জিজ্ঞেস করবে বলো তো জেড এটা কি গ্রুপ হবে অ্যাডিশনের সাপেক্ষে, তোমাকে হয়তো বলবে এটা কি গ্রুপ হবে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। এটা একটু ধরো তো, ধরো লোকেশনটা বলো তো, কোথায় আসছে বলবে, বলো। ইন্টিজার্সের সাপেক্ষে তোমাকে হয়তো গ্রুপ হবে কিনা, তুমি বলবে না হবে না, কেন হবে না? কারণ জিরো জিরো জিরোর ইনভার্স এক্সিস্ট করে না মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কোশ্চেন ধরবে। হ্যাঁ, তোমাকে গোটা ম্যাথ অনার্সের সব টপিক ধরে বসতে থাকবে না। আমি যতটুকু জানি, হ্যাঁ, ইন্টারভিউ না 20 না 20 না 10, ইন্টারভিউতে 10, এই তো এই ডেমনস্ট্রেশন 10, আর এই ইন্টারভিউ 10, এই দুটো 10-10-20, এইটা 10-10-20, বোঝা গেল? এই 10 আর এই 10, এই 10-10-20, ঠিক আছে, এইটা হবে। এই হচ্ছে প্রসেস। এইবার এরপরে আরো অনেক কিছু হয়তো আপডেট বেরোবে পরে, বিশেষ করে ফর্ম ফিল আপের সময়। তো তোমরা এসব চিন্তা ভাবনা না করে সাবজেক্টটা ভালো করে শেখো, সাবজেক্টটা ভালো করে পরীক্ষা দাও। 60 নম্বরের পরীক্ষা হবে, 60খানা কোশ্চেন হবে, 1 মার্কস করে। ঠিক আছে, টাইমটা এখনো তো দেখতে পেলাম না গো, টাইম কত মিনিট থাকবে? টাইম নিয়ে তো কোনো থাকবে, 60খানা কোশ্চেন 60 মিনিট থাকবে কি এখন? এর আগে 2 নম্বরের কোশ্চেন থাকতো 90খানা কোশ্চেন 90 মিনিট, তাহলে সেই হিসাবে 60 নম্বরের পরীক্ষা, 60খানা কোশ্চেন 60 মিনিট এই হিসাবে থাকা উচিত। তো আমরা যে পরীক্ষাগুলো নিই, তোমরা তো পরীক্ষা দিয়েছো, আমরা তো 1 মিনিটের সময় রাখি, 1 মিনিট। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। আর একটা জিনিস, পরীক্ষা দেওয়ার সময় আমি আবারও বলবো, আজকে বলে দিই তোমাদের, পরীক্ষা ধরো তোমার কাছে 60খানা কোশ্চেন আছে, তো 60খানা কোশ্চেন বলে দিচ্ছি, এইগুলো তোমাদেরকে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরীক্ষায় এগিয়ে রাখবে। তুমি 60খানা কোশ্চেন, প্রথম কাজ হচ্ছে তোমার 60খানা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন পড়া। প্রথম কোশ্চেন পড়লে এই 60% কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেন থাকবে থিওরিটিক্যাল কোশ্চেন, যেগুলো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে 60খানা কোশ্চেন তোমার পড়া, যেগুলো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, সেগুলো সঙ্গে সঙ্গে অ্যান্সার করে ফেলা।
এটা হচ্ছে ফার্স্ট। হয়তো এখানে 20টা বা 25টা থিওরিটিক্যাল কোশ্চেন তোমার পরপর পরপর তুমি অ্যান্সার করে চলে গেলে, 20-25টা কোশ্চেন যখন তোমার অ্যান্সার হয়ে যাবে না, তোমার মনের মধ্যে কনফিডেন্স চলে আসবে। তারপরে আবার যেগুলো হয়ে গেছে, যেগুলো হয়নি সেগুলোকে পড়তে পড়তে এসো, দেখবে যেগুলো তাড়াতাড়ি হবে। কিছু অঙ্ক আছে তোমাকে হয়তো সিমপ্লেক্স অ্যালগরিদম সলভ করতে দিয়েছে, ঠিক আছে, হাতই দেবে না, অ্যান্সারই করবে না ওটা, কারণ ওটা তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। 1 ঘন্টা সময়ের মধ্যে সিমপ্লেক্স অ্যালগরিদম সলভ করবে না, পরীক্ষা দেবে। এলপিপি সিমপ্লেক্স অ্যালগরিদমের উপরে কোশ্চেন দিয়েছে, সিমপ্লেক্স অ্যালগরিদম সলভ করো, বিগ এম মেথডের সাহায্যে দিয়ে ভ্যালু বের করো, অ্যাপ্লাই করবে না। তুমি হয়তো ভাববে এটা করবো করে, ওটাতেই তোমার পুরো সময় নষ্ট করে দেবে। তো ওখানেই দেখবে কিছু কিছু কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প খেটে হয়ে যাবে, সেগুলো অ্যাটেন্ড করো, সেগুলো হয়ে যাবে। তারপরে যেগুলো একটু বেশি সময় লাগবে সলভ করতে হবে, সেগুলো অ্যাটেন্ড করো, এই প্রসেসটা মেনটেন করবে, ঠিক আছে। প্রথমেই গোয়ার গোবিন্দের মতন পরীক্ষা দিতে বসে পড়লে, এটা এটা সলভ করতে বসে পড়লাম, পড়বে না এগুলো, পরীক্ষার হলে এগুলো পড়বে না। আমার যখন গ্র্যাজুয়েশনে ছেলেমেয়েরা আমার কাছে পড়তো, আমি এলপিপি যখন পড়াতাম ছেলে মেয়েদেরকে, আমি বলতাম ট্রান্সপোর্টেশন আর সিমপ্লেক্স অ্যালগরিদম, বলেছি মনে আছে, ট্রান্সপোর্টেশন আর সিমপ্লেক্স অ্যালগরিদম, এই দুটো একটু ধরো দেখি, ট্রান্সপোর্টেশন আর সিমপ্লেক্স অ্যালগরিদম এগুলো প্রথমে অ্যাটেন্ড করবে না। প্রথমে অ্যাটেন্ড করবে কোনগুলো? প্রথমে অ্যাটেন্ড করবে সিম্পল সোজাগুলো, থিওরিগুলো, সোজা অঙ্কগুলো, এইগুলো। ও আচ্ছা, বললাম একটু পরে, বোঝা গেল? তো সবাই ফুল সিলেবাস আমরা যতটা পারবো কভার করার চেষ্টা করব, তোমরা প্রিপারেশন নাও, হ্যাঁ। সবাইকে কিন্তু বেস্ট অফ লাক, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ক্লাস শুরু করব।